নমস্কার। গল্পে গল্পে পড়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমরা বিগত কয়েকদিন ধরে আলোচনা করছিলাম দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে থাকা বাংলা গানের ধারা নিয়ে, এবং আমরা চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন ইত্যাদি পেরিয়ে বর্তমানে বাংলা আধুনিক গানের যে ধারা সেই ধারা নিয়ে আলোচনা করেছি, এবং আজ আলোচনা করব তারই কিছু গুরুত্বপূর্ণ শিল্পীর কথা, যেই শিল্পীদের জন্য আধুনিক গান আধুনিক হয়ে উঠতে পেরেছিল এবং তা জনমানসে ছড়িয়ে পড়েছিল। তার মধ্যে প্রধান হলেন হেমন্ত মুখোপাধ্যায়, এছাড়াও মান্না দে এবং শ্যামল মিত্র। এই দুজন মানুষকে নিয়েও আমরা আলোচনা করব। হেমন্ত মুখোপাধ্যায় বললেই আমাদের সেই কণ্ঠটার কথা মনে আসে, যেই কণ্ঠ আমাদের মনকে ছুঁতে পেরেছিল, যেই কণ্ঠ আমাদের মনের ভিতরকে নাড়িয়ে দিয়েছিল। প্রতিটা কথা, প্রতিটা উচ্চারণের মাধ্যমে তিনি যে গান গাইতেন সেই ভাব যেন বাঙালির মধ্যে একদম প্রথিত হয়ে গেছে। এই পথ যদি না শেষ হয়, সত্যি হেমন্ত মুখোপাধ্যায়ের পথ বোধহয় কোনোদিনই শেষ হয়নি। তিনি হয়তো আর আমাদের মধ্যে নেই, কিন্তু তার যে অবিস্মরণীয় কীর্তি তিনি রেখে গেছেন, তিনি যে রত্ন ভাণ্ডার রেখে গেছেন, সেই রত্ন ভাণ্ডার বাঙালি সযত্নে রেখেছে। চাইব আগামী দিনেও যেন এতটাই যত্নে থাকে তার রত্ন ভাণ্ডার। প্রথমেই তাহলে আমরা আলোচনা করে নেব হেমন্ত মুখোপাধ্যায় সম্পর্কে। হেমন্ত মুখোপাধ্যায়, যিনি প্রথম বয়সে খেলাধুলাতে তো ভালো ছিলেনই এবং ভেবেছিলেন তিনি একজন ডাক্তার হবেন, কিন্তু হলেন সঙ্গীত পরিচালক, সুরকার। যার কপালে যেটা লেখা থাকে তিনি তো সেটাই হবেন। হেমন্ত মুখোপাধ্যায় বাংলা আধুনিক গানের স্বর্ণযুগের প্রধানতম রূপকারদের মধ্যে একজন। সঙ্গীত শিল্পী, সঙ্গীত নির্দেশক এবং চলচ্চিত্র প্রযোজক হিসাবে তার কর্মজীবন বর্ণাঢ্য ও চমকপ্রদ। হিন্দি ছবির জগতে হেমন্ত কুমার নামে তিনি দীর্ঘদিন মুম্বাই ফিল্ম জগৎকেও শাসন করেছেন। সলিল চৌধুরীর সঙ্গে তার ঘনিষ্ঠতা এবং উভয়ের যুগলবন্দিতে অজস্র স্মরণীয় গানের সৃষ্টি হয়েছে। এবং মজার বিষয় হলো, আমি আজ যে তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি, অর্থাৎ 16ই জুন, তোমরা হয়তো এটা আগামী কাল দেখতে পাবে এবং জানি না তোমরা কবে কে দেখছো, কিন্তু আমি আজকে যেদিন বসে বানাচ্ছি সেদিনটা 16ই জুন, এবং ঘটনাক্রমে এই 16ই জুন হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন। এবং এই মানুষটি 69টা বছর বেঁচে ছিলেন। মাত্র 69 বছরেই তিনি এমন এমন সুর তৈরি করে গেছেন, এমন এমন গান গেয়ে গেছেন, যে গান বাঙালি সযত্নে লালন করে চলেছে। শৈলেশ দত্তগুপ্তের তত্ত্বাবধানে 1937 সালে বাংলা বেসিক ডিস্কের গানে তার আত্মপ্রকাশ। বাংলা ছবির জগতে 1941 সালে নিমাই সন্ন্যাস ছায়াছবিতে নেপথ্য শিল্পী হিসাবে হেমন্ত গান গাওয়া শুরু করেন। রবীন্দ্রসঙ্গীতেও হেমন্ত একটি উল্লেখযোগ্য স্থান অধিকার করে আছেন। বাংলা ছায়াছবির জগতে সাপমোচন, হারানো সুর, সন্দীপন পাঠশালা, সূর্য তোরণ, নীল আকাশের নিচে, দ্বীপ জেলে যায়, মরুতীর্থ হিংলাজ, 22শে শ্রাবণ, খোকাবাবুর প্রত্যাবর্তন, সপ্তপদী, দাদা ঠাকুর, হাঁসুলিবাকের উপকথা, সাত পাকে বাঁধা, বালিকা বধূ, পরিণীতা, শ্রীমান পৃথ্বীরাজ, গণদেবতা, দাদার কীর্তি, সুবর্ণ গোলক প্রভৃতি অসংখ্য ছবিতে তিনি অমর সমস্ত সুর সৃষ্টি করে গেছেন। ওই একটা হারমোনিয়াম নিয়ে তিনি এত গান গেয়ে গেছেন, এত গানের সুর করেছেন। আজ হয়তো আমরা দেখি চারিদিকে এত বাদ্যযন্ত্রের সমাহার, সেখানে হয়তো গলাটাই চাপা পড়ে যায়, কিন্তু তিনি তার গায়কী দিয়ে, তিনি তার ভাব দিয়ে তিনি যে গানগুলি সৃষ্টি করেছেন সেগুলো সত্যি অসাধারণ, অতুলনীয়। বিভিন্ন সময়ে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে মুছে যাওয়া দিনগুলি, আমায় প্রশ্ন করে, ও নদীরে, অলির কথা শুনে, পথের ক্লান্তি ভুলে, কোনো এক গাঁয়ের বধূর কথা, এই মেঘলা দিনে একলা, এই রাত তোমার আমার, আয় খুকু আয়, এই একটি অবিস্মরণীয় গান, আয় খুকু আয়।
যেটি তিনি গেয়েছিলেন শ্রাবন্তী মজুমদারের সাথে, অর্থাৎ খুকুর যে গলার অংশগুলি সেগুলো করেছিলেন শ্রাবন্তী মজুমদার। সত্যি অনবদ্য একটি গান। এবং বাবা মেয়ের যে এই গান, এই ধরনের গান কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় প্রথম গাইলেন বাংলাতে। হিন্দিতে অনেক ছিল আগে, হিন্দি বা ইংরাজিতে আগে ছিল, কিন্তু বাংলাতে এই ধরনের গান তিনি প্রথম গাইলেন। এবং সত্যি বলতে যখন গাওয়া হয়েছিল, গানটি যখন প্রকাশিত হয়েছিল, তখন কিন্তু সেইভাবে গানটি চলেনি, কিন্তু যারা এই গানটি তৈরির সাথে যুক্ত ছিলেন তারা বুঝেছিলেন যে এই গানটি ঠিক কত দূর যেতে পারে, এবং গানটা আজকে দাঁড়িয়ে কত দূর যে এসেছে এবং আরো কত দূর যাবে সেটা আমরা বুঝতে পারি। অনেক অনেক গান হয়তো তৈরি হয়েছে, কিন্তু এই আবেগ, এই কণ্ঠ, এর কোনো তুলনা হয় না, এটা ভাষায় প্রকাশ করা যায় না। আজও বাবা মেয়ের গান বললে প্রথমেই বোধহয় এই গানটি সবার মাথায় আসে। এই গানটা সব মেয়ের, সব বাবার মধ্যে যেন এই গানটা গুনগুন করে ওঠে। এই পথ যদি না শেষ হয়, ছোট ক্ষতি নেই, দুস্তর পারাবার পেরিয়ে, সূর্য ডোবার পালা প্রভৃতি গানগুলি বাঙালির জীবন ও সংস্কৃতির অমূল্য সম্পদ। আমি বলবো, যদি তোমরা এই গানগুলো কেউ না শুনে থাকো, অবশ্যই একবার শোনো। আশা করব তোমরা শুনেছো। যদি শুনে না থাকো, একবার হলেও শুনে দেখো। এখনকার বিভিন্ন ধরনের গানের মাঝখানে আশা করি ভালো লাগবে। আচ্ছা, এরপর চলে আসি আমরা মান্না দের কথায়, আরেক জনপ্রিয় শিল্পী, যার প্রকৃত নাম ছিল প্রবোধ চন্দ্র দে, এবং এই মানুষটি দীর্ঘায়ু ছিলেন। 94 বছর তিনি বেঁচে ছিলেন, এবং এই দীর্ঘ জীবনে তিনি প্রচুর কাজ করে গেছেন এবং বিভিন্ন ভাষায় কাজ করেছেন। সব থেকে বড় কথা এটাই যে তিনি বিভিন্ন ভাষায় কাজ করে গেছেন। এবং আরো একটা কথা হেমন্ত মুখোপাধ্যায় এবং মান্না দে সম্পর্কে বলা যায়, মান্না দে বলেছিলেন যে আমি যদি হেমন্ত বাবুর মতন কণ্ঠ পেতাম, আমি তো হেমন্ত বাবুর মতন কণ্ঠ পাইনি। অর্থাৎ একজন প্রবাদ প্রতিম শিল্পী আর একজন প্রবাদ প্রতিম শিল্পী সম্বন্ধে এই কথা বলছেন। কতটা শ্রদ্ধা থাকলে, কতটা বিনয় থাকলে তবে এই কথা বলা যায়। একই জগতের মানুষ হয়ে তারা একে অন্যকে যে পরিমাণ শ্রদ্ধা করতেন, যে পরিমাণ ভরসা করতেন, বিশ্বাস করতেন, এই কথাগুলো তারই প্রমাণ। দেখো, মান্না দে শৈশবে কাকা সঙ্গীতাচার্য কৃষ্ণচন্দ্র দের কাছে এবং পরে ওস্তাদ দবির খাঁর কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম প্রাপ্ত হন। তার অন্যান্য গুরুদের মধ্যে ছিলেন ওস্তাদ আমন আলী খান, ওস্তাদ আব্দুল রহমান খান। তাহলে এখানটা একটু মনে রাখবে যে কার কার কাছে তিনি শিক্ষা পেয়েছিলেন। 1942 সালের তামান্না ছবিতে সুরাইয়ার সঙ্গে গাওয়া জাগো আই উষা গানটির মধ্য দিয়ে তার নেপথ্য শিল্পী হিসাবে আত্মপ্রকাশ ঘটেছিল। সর্বমোট প্রায় 1250টি বাংলা গান তিনি গেয়েছিলেন। এর মধ্যে 611টি চলচ্চিত্রে এবং 356টি আধুনিক গান তার গাওয়া। এছাড়া 46টি রবীন্দ্রসঙ্গীত, 84টি শ্যামা সঙ্গীত, 3টি দ্বিজেন্দ্র গীতি সহ আরো কত ধরনের গান যে তিনি গেয়েছেন তার কোনো ইয়ত্তা নেই। বাংলা ও হিন্দি ছাড়াও ভোজপুরি, মৈথিলি, পাঞ্জাবি, অসমিয়া, ওড়িয়া, গুজরাটি, মারাঠি, নেপালি, কন্নড় এবং মালায়ালাম ভাষাতেও তিনি গান গেয়েছেন। এটাই বলছিলাম যে কত ধরনের ভাষায় যে তিনি গান গেয়েছেন তার কোনো ঠিক ঠিকানা নেই। লালন ফকির, বৈকুণ্ঠের উইল, গণদেবতা, দেবদাস, ভোলা ময়রা, সন্ন্যাসী রাজা, ফুলেশ্বরী, বনপলাশীর পদাবলী, বসন্ত বিলাপ, মর্জিনা আবদুল্লাহ, মৌচাক, ছদ্মবেশী, অ্যান্টনি ফিরঙ্গি প্রভৃতি ছবিতে গাওয়া তার বিভিন্ন গান বাঙালির চিরস্থায়ী সম্পদ। ওই মহাসিন্ধুর ওপার হতে দ্বীপ ছিল, শিখা ছিল, চার দেয়ালের মধ্যে নানান দৃশ্যকে, কাহার বা নয় দাদরা বাজাও এবং বিখ্যাত গান কফি হাউসের সেই আড্ডাটা। মান্না দে বললেই এই গানটার কথা সবার আগে মনে পড়ে। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। সব খেলার সেরা বাঙালির ফুটবল, যদি কাগজে লেখো নাম, রিমঝিম ঝিম বৃষ্টি, 1000 টাকার ঝাড়বাতিটা, আমি যে জলসা ঘরে, আমি শ্রী শ্রী ভজহরি মান্না, এই সমস্ত গান বাঙালির অক্ষয় সম্পদ।
তার মতো এমন বহু ক্ষেত্রে বিচরণকারী কণ্ঠশিল্পী সমগ্র ভারতীয় প্রেক্ষাপটে বিরল। সঙ্গীত শিল্পের অবদানের জন্য ভারত সরকার বিভিন্ন সময় তাকে পদ্মশ্রী 1971 সালে যেটা দেওয়া হয়েছিল, পদ্মভূষণ 2005 সালে এবং দাদা সাহেব ফালকে 2007 সালে পুরস্কারে ভূষিত করেন। 2011 সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করেন এবং 2013 সালে মান্না দে মারা যান। এই হলো মান্না দের কথা। মান্না দে বললেই আমাদের এই ছবিটার কথা মনে আসে। এরপরে আমরা চলে আসব আমাদের তৃতীয় জনপ্রিয় শিল্পীর কাছে। তিনি হলেন শ্যামল মিত্র। দেখো, এনারা যে আধুনিক যুগের স্বর্ণযুগের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী বলে বিবেচিত হয়েছেন, তার অনেকগুলো কারণ কিন্তু ছিল। তার আগেও তো গান গাওয়া হয়েছে, তখন কেন সেগুলো আধুনিক হয়ে ওঠেনি? এখন কেন আধুনিক হলো? আসলে যে গানগুলোই গাইছিলেন, ধরো সিনেমাতে যে গানগুলি গেয়েছেন, হেমন্ত মুখোপাধ্যায় যে গান সিনেমাতে গেয়েছেন এবং উত্তম কুমার হয়তো লিপ দিয়েছেন তাতে, সেই গান যখন তুমি শুনছো তখন তোমার মনে হচ্ছে এই গান তো আমার জন্যই গাওয়া, এই গান যেন আমার জন্যই গিয়েছেন। এবং গানটার মধ্যে যে একটা দৃঢ়তা, বলিষ্ঠতা, অর্থাৎ মানুষের জন্য গান গাইছেন, মানুষের কথা বিবেচনা করে গান গাইছেন। হ্যাঁ, অবশ্যই বাজারের কথা মাথায় রেখে তো গান গাওয়া হচ্ছিলই, বাজারে কিভাবে গানটা চলবে সেটার কথা ভাবা হচ্ছিল, কিন্তু বর্তমানে যেভাবে গানকে পণ্য হিসাবে দেখা হয় তখন ঠিক সেরকমটা হতো না। তো আধুনিকতা এসেছিল তাদের বলার মাধ্যমে, তাদের যে উচ্চারণ ভঙ্গিমা তার মাধ্যমে আধুনিকতা এসেছিল। আগে যেভাবে উচ্চারণ করা হতো, যেরকম লৌকিক একটা মিশেল থাকতো, সেই মিশেলটা ছিল না। সেই মিশেলটা সরে গিয়ে একটা মধ্যবিত্তের জন্যও যেন একটা গান গাওয়া হবে এরকম একটা ভাবনা চিন্তা করা হলো। এবং যেই সময় মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায় এরা গান গাইছেন, সেই সময় বাঙালির ঘরে ঘরেও একটা গানের ঘরানা তৈরি হচ্ছে এবং বাঙালি মধ্যবিত্ত পরিবারে একটা হারমোনিয়াম বাজানো চল উঠে আসছে এবং মেয়েরা গান গাইছে, গুনগুন করেও হলেও গান গাইছে। এমনকি মজার বিষয় হলো, বাসর ঘর তখন গানের জলসা ছাড়া একদমই বিরল ছিল। বাসর ঘর হবে আর গানের একটা জলসা বসবে না, এটা হতে পারে না। তখন এই ঘরানাটা শুরু হয়েছিল। পরবর্তীকালে কিন্তু আবার এই জিনিসটা অবক্ষয় হয়, সেটা পরের বিষয়। তো এখন আমরা আপাতত আলোচনা করব শ্যামল মিত্রকে নিয়ে। শ্যামল মিত্র ছিলেন আধুনিক বাংলা গানের স্বর্ণযুগের অন্যতম শ্রেষ্ঠ একজন সঙ্গীত শিল্পী। মাত্র 56 বছরের জীবৎকাল ছিল এই শ্যামল মিত্রের। সুরকার এবং প্রযোজক ছিলেন তিনি। হিন্দি, অহমিয়া ও ওড়িয়া ছবিতেও তিনি গান গেয়েছেন। কৈশোরেই গণনাট্য এবং সলিল চৌধুরীর সংস্পর্শে আসেন এবং ভগিনী রেবার সঙ্গে ও আলোর পথযাত্রী গানটিতে কণ্ঠ দান করেন। 1949-এ সুনন্দার বিয়ে ছবিতে নেপথ্য শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করলেও 1952 সালে সুধীরলাল চক্রবর্তীর মৃত্যুর পরে গাওয়া স্মৃতি তুমি বেদনার গানটি তাকে খ্যাতির তুঙ্গে তুলে দেয়। তাহলে এখানটা একটুখানি খেয়াল করবে যে সুধীরলাল চক্রবর্তীর মৃত্যুর পর তিনি গেয়েছিলেন স্মৃতি তুমি বেদনার, এই গানটি শ্যামল মিত্রকে জনপ্রিয়তা এনে দেয়। সেটা কত সাল? 1952। সঙ্গীত পরিচালক হিসাবে শতাধিক ছবিতে তিনি কাজ করেছেন। এর মধ্যে কোনটা কোনটা উল্লেখযোগ্য? জমালয়ে জীবন্ত মানুষ ভানু বন্দ্যোপাধ্যায়ের করা, ভ্রান্তি বিলাস, দেয়া নেয়া, ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট, বনপলাশির পদাবলী, অমানুষ, আনন্দ আশ্রম, ধনরাজ তামাং, কলঙ্কিনী, কেনারাম বেচারাম প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। একটুখানি সিনেমার নামগুলো কিন্তু মনে রাখতে হবে। যদি বাই চান্স দিয়ে দেয় যে এই সিনেমাটি সঙ্গীত পরিচালনা কে করেছিলেন, তখন কিন্তু লিখতে হবে, কারণ আমরা হেমন্ত মুখোপাধ্যায়ও অনেকগুলো সিনেমার নাম পড়েছি, মান্না দিতেও তাই এবং শ্যামল মিত্রতেও এসে পড়ছি। তার কণ্ঠে গানে ভুবন ভরিয়ে দেবে, আমার স্বপ্নে দেখা রাজকন্যা, আমি তোমার কাছেই ফিরে আসব, তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, এই পৃথিবী, এই সুন্দর পৃথিবী ছেড়ে ইত্যাদি গান বাঙালি সংস্কৃতির অঙ্গীভূত হয়ে গেছে। তাহলে আজকে আমরা জানলাম বাঙালির 3 জনপ্রিয়
কণ্ঠশিল্পী, সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে এবং শ্যামল মিত্র। এই 3 জন মানুষের কথা আমরা জানলাম। আশা করব যে এই যুগে দাঁড়িয়ে এতগুলো বছর পেরিয়ে আসার পর আজকে যে আমি হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিনে বসে তার সম্পর্কে পড়াচ্ছি, আজকে কিন্তু তার 105তম জন্মবার্ষিকী। এই এতগুলো বছর পরে এসেও তাকে নিয়ে যে আমরা আলোচনা করছি, গুটি কয়েক মানুষের মধ্যে হলেও যে পৌঁছে দিতে পারছি, তার নামটুকু অন্তত আমরা জানছি এবং তার গান একটু একটু হলেও আলোচনা করছি, আলোচনার মাধ্যমে উঠে আসছে, কথা বলছি। কারণ আমার যতটুকু মনে হয় যে আশেপাশে এই সংখ্যাটা খুব কমে যাচ্ছে ধীরে ধীরে, যে পুরনো গান শোনা বা গানের এই যে ইতিহাসকে নিয়ে আমরা আলোচনা করছি আমাদের পাঠ্য বইয়ে আছে বলে, কিন্তু সত্যি বলতে আমরা কজন এই গানের ইতিহাসটা নিজের ইচ্ছে থেকে জানতে চাই বা পড়তে চাই। কিন্তু আমাদের বাঙালিদের ইতিহাস, আমাদের গর্ব, সেটা আমাদের জানা উচিত। তাই বলবো যে যেটাই পড়ছো ভালোবেসে পড়ো, মন দিয়ে পড়ো। পরীক্ষা তো হয়েই যাবে, পরীক্ষা পাস হয়েই যাবে, কিন্তু জীবনের পরীক্ষায় জীবনের যে জার্নিটা, সেই জার্নিটা আরো ভালো হবে যদি এই বিষয়গুলোকে আমরা একটুখানি জানি, আমাদের ইতিহাসটা জানি। ইতিহাস জানলে ভবিষ্যৎ অবশ্যই ভালো হবে, এই আশা রাখি। আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো পর্বে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।